বসো পুরা বসো। আচ্ছা ঠিক আছে আপু, আমি বসতে হ্যাঁ, তো বসো। এইগুলো তুমি রেখে আসো। বাবারে কত শক্তি আমার গায়ে আসো নাকি? সবাই আমার সঙ্গেই থাকুন, তুমি রেখে আসো। আচ্ছা আসতে দিন, বসো। আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি, রেখে আসো এগুলো। বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন, এই আনন্দে লতামণির আমরা অনেক গান শুনবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বসো বসো নেই এখনো, বসো। আচ্ছা ঠিক আছে বসতেছি, তুমি বসো। শোনা, তুমি তো আর আমাদের মাঝখান থেকে কখনো হারিয়ে যাবে না। হারিয়ে যাব কেন? হারিয়ে যাব কেন? হারিয়ে যাওয়ার জন্য তো আর আমি সবার মাঝে আসিনি। তো একটি কথা এখন বলতে চাই যে আসলে আমি হারিয়ে গিয়েছিলাম, আমি যার সাথে গিয়েছিলাম তাকে তো আমি বিশ্বাস করেই তো গিয়েছিলাম নাকি? অনেকেই বলতিছে যে তুমি নাকি মানে একটা মেয়ের সাথে চলে গেছিলে, অনেক বাজে কথা বলতেছে সবাই। আসলে আপু সত্যটা কি? আসলে হ্যাঁ, আমি অনেক দেখছি কমেন্টে অনেক বাজেভাবে লেখা হচ্ছে যে একটা মেয়ের সাথে কিভাবে যায়। আমি তো আগেও বলেছি, এখনো বলতেছি, জাস্ট ওর সাথে আমার মানে শুধু বান্ধবীর পরিচয়। আর আমি ওর সাথে গিয়েছিলাম, ওর সাথে যার কারণে যে এত কিছু ঘটে যাবে আমি কল্পনায় ভাবতে পারিনি। জাস্ট আমি শুধু বিশ্বাস করে ওর সাথে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাসটা ভেঙে দিয়ে আজকে আমার সাথে যেমন করবে আমি আশা করিনি। তো ওইখানে আমি যখন আপনাদেরকে বলবো, আমি এখন সব কথা বলবো না, শুধু একটা কথা বলতে চাই। ওই মেয়ের সাথে আমার কোনো খারাপ বিষয়ে কোনো সম্পর্ক নেই, জাস্ট আমার আপুর সাথে যেভাবে সম্পর্ক সেইভাবেই। তো ওইখানে আমি যখন গিয়েছিলাম, ওইখানের কিছু লোক, ওরা তো আমার ভিডিও দেখে অল টাইম, কেননা ওই মেয়েটা আমার ভিডিও দেখে আমার সাথে পরিচয় হয়েছিল আজ থেকে 1 বছর আগে। তো ওইখানে যাওয়ার পরে ওইখানে অনেকেই বলছে আমি নাকি মেয়েদের সাথে এরকমই করি, এরকমই করি, ওরকমই করি। সব প্রতিটা দোষ কিন্তু তারা আমাকে দিয়েছে। আর সত্যি কথা বলতে খোদার কসম, আমি কোনো মেয়ের সাথেই কথাই বলি না আজ পর্যন্ত। আর আমি শুধু সবাইকে আপু হিসাবেই দেখি, আর ওই মেয়েটাকে সেই হিসাবে আমি দেখেছিলাম। কিন্তু অনেকেই বলেছে আমি নাকি মেয়েদের নিয়ে এগুলাই করি, কিন্তু এগুলা করি না। ঠিক আছে আপু, জাস্ট সবাই বোনের মতন, ঠিক আছে? আর একটা মানুষের সাথে একটা বিশ্বাস তৈরি যখন হয়, শুধু ওর সাথে কি আমার বিশ্বাস তৈরি হয়েছিল, ওর পরিবারের সাথে তো আমার বিশ্বাস তৈরি হয়ে গেছিলো। ওর পরিবার আমার পরিবার একসঙ্গে বিশ্বাস তৈরি হয়ে গেছিলো। দর্শক আপনাদেরকে মানে মূল ঘটনাটা বললে তবেই বুঝতে পারবেন, আমি আপনাদের একটু হলে বুঝাই তবে আপনারা একটু হলে ক্লিয়ার হবেন। কেননা আজ থেকে 1 বছর আগে আমি জেবিসি মিডিয়ায় এই চ্যানেলে কাজ করি, আপনারা সবাই সেখানেই আমাকে চেনেন। তো ওইখানেও আমাকে দেখে ওই আপুটা। তো দেখার পরে ওইখান থেকে আমার নাম্বার উনি নেয়, ওই আপুটা হচ্ছে আমার নাম্বারটা নিয়ে আমার সাথে কথা বলে। আমিও কথা বলতাম, কেন না আমি আপুর সাথে কথা বলে নেই, হ্যাঁ আমি এই হিসাবেই কথা বলতাম। তো আস্তে আস্তে তার পরিবার, তার আম্মু, মানে সেই আপুর আম্মু সাথে আমি কথা বলি। তো আপুর আম্মু আমাকে অনেক দিন ধরে বলছে যে আম্মু আসো, বেড়া যাও, হ্যান ত্যান, এগুলো অনেক কথাই বলছে। তো আমি তো সহজে কোথাও যাই না, আমি আমার বাড়ি ছাড়া মনে হয় আমি গ্রাম ছাড়া কোথাও যাই না। তো একদিন আমার ভাইয়া নিয়ে গেছিলো হচ্ছে জেবিসি মিডিয়ার মালিক SM জাহাঙ্গীর ভাইয়া। তো ওই ভাইয়াকে আমি বিশ্বাস করবেন না, মাটি এবার বসে বলতেছি আমার ভাইয়া যাবে না ওই বাড়িতে, ঠিক আছে? ওই বাড়িতে তারা যাবে না, সবাই কিন্তু সবার বাড়িতে যায় না। হয়তো অনেকেই ভাবতে পারবেন যে ওরা অনেক বড় হেড, মনে হয় আসতে চায়নি, কিন্তু বিশ্বাস করো আপু আমার ভাইয়ারা যাবে না। কেন যাবে না? ওনারা ব্যস্ত মানুষ, আমাকে নিয়ে কি বাজে টাইম পাস করবে নাকি? তো আমি এই শীতের সময় জানো না আপু, ওই দিনে মানে বৃষ্টি হচ্ছিল কুয়াশার মতন, আমার ভাইয়া যাবে না। আমি ভাইয়াকে বিশ্বাস করবে না আপু, একটা পরিবারের পর বিশ্বাস একটা মানুষের কখন হয়, যখন কোনো মানুষ পার্সোনালভাবে তাকে বিশ্বাস করে। ওই বাড়িতে যাবে না। আমার ভাইয়াকে আমি নিম্নে 10 বার বলেছি, 10 বার আমি ওই দোকানে গিয়েছি যে দেখেন ভাইয়া আন্টি দেখতে চাইছে, আপুও দেখতে চাইছে, চলেন না একটু দেখা করে আসি। আমার ভাইয়া শুধু বলছে যে চিনি না জানি না কার বাসায় যাব, তুমি কার কথা কি বলো। আমি তো ওই পর ভাবিছিলাম না, পর যদি ভাবতাম তাহলে তো আমার ভাইয়া কিন্তু আপনাদের পরই ভেবেছিল, কখনো আপন ভাবে নেই। আমি যদি পর ভাবতাম তাহলে আমার ভাইয়ারা আমাকে নিয়ে যেত না। কিন্তু আমার ভাইয়াকে বলার সাথে সাথে আমাকে তারা ছোট বোনের মতন ভালোবাসে বিধায় আমার কথাটা রাখার জন্য ওই শীতের মধ্যে শুটিং কাজ ফেলে রেখে ওই আপুর সাথে দেখা করতে নিয়ে গেছিল ওই বাড়িতে আন্টির সাথে। তো আসলে আমার একটা জায়গা খারাপ লেগেছে যে যাদের জন্যই এত করলাম
তারাই যদি এরকম করে তাহলে তো যাদের জন্য করিনি তারা আর কি করবে। ঠিক আছে, একটা কথা বলতে চাই, সবার ভালোবাসা সবাই পায় না, আর কিছু লোক ভালোবাসা পাইলে ধরে রাখতে পারে না। ঠিক আছে, আমি আপুর সাথে গিয়েছিলাম, আপুকে এমন কথা বলেছিলাম যে দেখো, যখন আমি আমার কথাগুলো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন যদি ক্লিয়ার হতে চান। হচ্ছে আপুর সাথে আমি গেলাম, যাওয়ার পরে আপু আমাকে নিয়ে গেল, যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি বললাম কি দেখো, আমি একটা কথা বলি তোমাকে, আমি তুমি করে কথা বলি তো, মানে সমবয়সী হলে যা হয়। তো বললাম যে দেখো, তুমি এখানে চলে আসছো আমাকে নিয়ে, ঠিক আছে, তুমি বেড়াইতে আসছো, ঠিক আছে, আমি আমার বাড়ি থেকে বলে আসি নাই, তুমি তোমার বাড়ি থেকে বলে আসো নাই, এটাই কিন্তু বড় প্রবলেম হয়ে যাবে। তো তুমি আসছো, ঠিক আছে, তোমার তো একটা বাবু আছে, আমি কিন্তু একটা মানুষ, রক্তে গড়া মাংসে মানুষ, ঠিক আছে, আমি এতটা অমানুষ হই নেই যে একটা বাচ্চা মেয়েকে রেখে যাবে, তার সেই কারণে সেই বাচ্চা মেয়েকে কষ্ট দিব। আমি বলেছিলাম তুমি একজন মা, ঠিক আছে, তুমি একজন মা, তোমার বাবুকে রেখে এসেছো, সেই বাবুটা কত কষ্ট পাচ্ছে তুমি তা জানো? আর একটা বাচ্চা কষ্ট পেলে আল্লাহ তোমাকে কি ক্ষমা করবে বলো? এই কথাটা কিন্তু আমি বলেছিলাম। হয়তো আজকে আমার মুখ থেকে কথাটা শুনে আপনাদের বিশ্বাস হবে কি না জানি না, কিন্তু ওই আপুর যদি মুখ থেকে আপনারা কথা কিছু শুনতে পারতেন, আমার মনে হয় আমি অন্তত একটু দোষের ভাগই কম হতাম। কারণ এইখানে যখন ওই বাড়িতে, বিশ্বাস করবেন না, কথা বলতে গেলে কষ্ট লাগে। আমি কিন্তু আপুর সাথে যখন ঢাকা থেকে চলে আসি, তখন কিন্তু আমি চাইলে আমি আপুকে ব্যবস্থা করে, কারণ আমার ভাইয়ারা তো ফোন দিয়ে আমাকে বলতেছে যে আমাদের বাসায় চলে আসো, আমি যদি সেরকম শয়তানি হইতাম, সেরকম যদি খারাপই হইতাম, কেননা আমি ওই বাড়িতে যাব? কারণ আমি জানলাম যে ওই আপুর বাবা মারা গিয়েছেন, ওই বাড়িতে আমি গেলে পরে আমাকে কিন্তু ওরা রেহাই রাখবে না। ঠিক আছে, যতই তারা আপন হোক, বা কথাই আছে পর কখনো আপন হয় না। তো আমি ওই বাড়িতে যাইতাম না, আমি যদি সেরকমই চিন্তা ভাবনা করতাম যে ওই বাড়িতে গেলে আমার কি হবে। কিন্তু আমি কেন গিয়েছিলাম জানো আপু? ওই আঙ্কেল, যে আঙ্কেলটা মারা গিয়েছেন, আঙ্কেল আমাকে, আমি তো জন্মের পর থেকে আমার বাবার আদরটা পাইনি। আমি যখন আঙ্কেলদের বাসায় গিয়েছিলাম, আঙ্কেলের সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল, তো আঙ্কেল আমাকে যখন আম্মু বলে ডাকছিল, তখন আঙ্কেল যখন মারা যাওয়ার খবরটা আমি শুনি, আমি জানি না, আমি কিন্তু ওই আপুকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি কিন্তু অনেক কান্না করেছিলাম যে কি হয়ে গেল, এটা মানে মানা অসম্ভব। তো তারপরেও আমি তার সাথে চলে এসেছিলাম, আমি বিশ্বাস করে ওই বাড়িতে গিয়েছিলাম। তো আমি কিন্তু যদি সেরকমই হতাম, যখন আমি ওই বাড়ি থেকে আসি, তখন কিন্তু তারা, একটা মানুষকে কখন অবিশ্বাস করা যায়? আমার মা তো আমার জন্য পাগল, সেটা জানি, কিন্তু আমার মা কিন্তু আগে কখনো, আপনাদেরকে বলি যে তারা কিন্তু আমাকে কিন্তু পুলিশ উদ্ধার করেছে, এটা আপনারা দেখছেন। তো তারা কখন পুলিশ আমাদের বাসাতে আসতে চাইছিল, যখন তারা কিন্তু আগে জিডি করেছিল, তারা সেই বাড়ির লোক বলেছিল কি আমি নাকি ওই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম। আমি ওই মেয়েকে নিয়ে গিয়ে কি করব? আর আমি তো কোথাও চিনি না, ঠিক আছে, আমি জাস্ট আমার ভাইয়ের সাথে যাই, আপুরের সাথে যাই, এইটাই। তাছাড়া আমি কোথাও চিনি না, আমি ওই কোথাও চিনি না, জানি না। কিন্তু ওর সাথে যাওয়ার কারণে, বেড়াইতে যাওয়ার কারণে হচ্ছে থানাতে জিডি করছিল আমার নামে আগে ওই পরিবারের লোক। ঠিক আছে, আমার পরিবারের লোক কখন গিয়েছিল, আমার মা কখন গিয়েছিল। তো অনেকেই ওইখানে বলেছেন যে ওর মা অভিনয় করে কান্না করে। একটা কথা বলতে চাই, পৃথিবীতে সব মাই অভিনয় করে, না হলে কি অভিনয় না করে কি সন্তানকে মানুষ করা যায়? মিথ্যা কথা না বলে কি সন্তানকে মানুষ করা যায়? হয়তো আমার কথাগুলো বড় হতে পারে, অনেকেই হয়তো বলতে পারেন যে মেয়েটা তো অনেক চালু, অনেক এরকম কথা হয়তো বলতে পারেন, কিন্তু মা তো সবার কাছেই অভিনয় করে। মা বলে যে আমি খাইছি তুই খা, এটা মিথ্যা কথা নয়। ভাত যদি না থাকে, কারণ আমি যখন ছোট ছিলাম, একটা কথা বলতে চাই, আমার বড় বোন, আমার আপু এখানে বসে আছে, আমার আপুর মতন বড় বোন আছে। তো আমার বড় আপুর পেটে যখন বাচ্চা ছিল, তখন আমি আমার আপুর সাথে, আমি তখন ছোট ছিলাম, এর আগে ছোট ছিলাম অনেক, তো তখন আমি আমার আপুর সাথে এক বাড়িতে কাজে গিয়েছিলাম। আমার মা কাজ করতো, কিন্তু মা সেদিন অসুখ হয়েছিল, কাজে যাইতে পারে নাই, আপু কাজে গেছিল। তো সেই বাড়িতে গিয়ে আমার মানে ভাত খাইছিলাম না, তো অনেক ক্ষুধা লাগছিল। বড় বোনের কাছে কান্না করে বললাম যে আমি এখন ভাত খাবো। আপু ওই বাড়িতে থাল মাজতে যায়, দেখে কি ওই বাড়ির পাতিলে ভাত নেই। তো তখন
তখন বলতেছে যে হচ্ছে ভাত নাই, দেখ বোন মাত্র 200 টাকা মাসে পাই, কি করব। আমার আপুর কিন্তু 7 মাসই বাচ্চা পেটে, সেই বাচ্চা নিয়ে ওই যে কি জানো, সত্যি কথা বলতে কি আমিও অনেক কষ্ট করেছি। ওই গরু আছে না, গরু সেনা দিয়ে কি জানো করে, গ্যাস ব্যবহার করে না, সেইটা আমাকে তুলতে দিয়েছিল। ওইখানের আমার সমবয়সী ছেলে পেলে দেখে হাসি ঠাট্টা করেছিল। আমি সেই দিন অনেক কান্না করেছিলাম যে এইটাই ছিল আমার কপালে। তো আপু বললো যে দেখ গরিবের কপালে এটাই হয়। তো তারপরে আমি কান্না করতে করতে হচ্ছে ওই বাগানের ওদিক গেছিলাম, তো একটা কদবেল পাইছিলাম। কথায় কথায় আসে, কষ্টে কষ্ট মনে পড়ে। তো কদবেল পাইছিলাম, ওই বাড়ির মালিক কী করেছিল জানেন, ওই কদবেলটা আমার হাত থেকে কেড়ে নিয়েছিল। তখন আমি অবুঝ একটা বাচ্চা মেয়ে ছিলাম, তখন আমি কান্না করেছিলাম অনেক। কিন্তু আজকে আমি যদি পারি তাহলে আমার এতটুকু সামর্থ্য আছে, আমি 10টা টাকা একজনকে দিতে পারবো। কিন্তু সেই সময়টায় আমার এতটুকু সামর্থ্য আমার মায়েরও ছিল না, বোনেরও ছিল না যে 5টা টাকা আমাকে হাতে দিবে, ঠিক আছে, এই সামর্থ্যটা ছিল না। আমার টাকা কে খায়নি, ঠিক আছে, সবাই খেয়েছে, হয়তো বেশি খাইতে পারে নাই, কিন্তু আমার যতটুকু হয়েছে আমার মনে হয় আমার টাকা 10 টাকা হলেও একজন খেয়েছে। কিন্তু কেউ কথায় আছে নুন খেয়ে নুনের গুণটা গাইতে পারে না, সবাই স্বার্থপর। হ্যাঁ, তো আমি এটা ভেবে দেখলাম যে আমি সামান্য ভুল করেছি ওই আপুদের কাছে, তাতেই এত কথা, এত এত অবহেলা, এত ঘৃণা আমাকে। আর আমি আমার মায়ের কাছে কত ভুল করেছি, মা তো আমাকে বলে নেই যে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আর সামান্য শুধুমাত্র একজনদের বিশ্বাস করে, একজনদের ভালোবেসে, বিশ্বাস করবেন না আমি শুধু তাদের বিশ্বাস করেছিলাম না, আমার পরিবার, আমার মামা মামি শুদ্ধ তাদেরকে ভালোবাসছিল, তাদেরকে বিশ্বাস করেছিলাম। হয়তো দর্শক ভাবতে পারে যে শুধু ওই মেয়েটার সাথে আমার পরিচয়, কিন্তু তা